স্ট্রাকচার, এটা হচ্ছে স্টেবল স্টেবল অর্গানাইজেশন। আগে যেরকম ছিল মোটামুটি ট্রাডিশনাল অর্গানাইজেশন, এগুলো চেঞ্জ হয় না সচরাচর, একই রকম স্টেবল। তারপরে ইনফ্লেক্সিবল, ফ্লেক্সিবল না, হ্যাঁ, অর্গানাইজেশনের স্ট্রাকচার ফ্লেক্সিবল না, যা আছে ওরকমই ফিক্সড। এবং এটা বেসিক্যালি হচ্ছে জব ফোকাসড, হ্যাঁ, তুমি কি ধরনের কাজ করবা ওই জব অনুযায়ী তোমার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এটা ফিক্সড মোটামুটি, হ্যাঁ। ওয়ার্ক ইজ ডিফাইন্ড বাই দ্য জব পজিশন, অর্গানাইজেশনে কে কি ধরনের কাজ করবে পজিশন দেখে মোটামুটি সেটা ফিক্স করাই থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে রিলেটেড টু ইন্ডিভিজুয়াল ওরিয়েন্টেড, হ্যাঁ, এবং ইন্ডিভিজুয়াল পিপলের মাধ্যমেই অর্গানাইজেশনের কাজগুলো অ্যাচিভ করা হতো আর কি আগে, ট্রেডিশনাল যে অর্গানাইজেশন যে ভিউতে। তারপরে হচ্ছে জব হচ্ছে পার্মানেন্ট, তুমি যদি একবার কোনো একটা কোম্পানিতে জব পাও তো মোটামুটি এটা পার্মানেন্ট, একবারে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত তুমি এটা কন্টিনিউ করতে পারবে, এরকমই আর কি ট্রেডিশনাল অর্গানাইজেশনের ভিউতে তাই বলে, মোটামুটি জব পার্মানেন্ট, জব যাবে না। কমান্ড ওরিয়েন্টেড, হ্যাঁ, কমান্ড ওরিয়েন্টেড হচ্ছে তোমার উপরের যে বস যা বলবে তোমাকে ওইভাবেই কাজ করতে হবে আর কি, মোটামুটি কমান্ড ওরিয়েন্টেড। এবং সেখানে হচ্ছে ম্যানেজাররাই অলওয়েজ ডিসিশন মেকিং গুলো করতে আর কি, হ্যাঁ, ম্যানেজার অলওয়েজ মেক ডিসিশনস। তারপরে ছিল রুল ওরিয়েন্টেড, অর্গানাইজেশনের যে রুল সেই রুল তোমাকে ফলো করতে হবে। এবং রিলেটিভলি হোমোজেনিয়াস ওয়ার্কফোর্স, হ্যাঁ, ওখানে যারা কাজ করে মোটামুটি একই টাইপের লোক, একই ধরনের, হোমোজেনিয়াস, একই ধরনের। এবং ওয়ার্ক ডেজ ডিফাইন্ড, হ্যাঁ, 9টা থেকে 5টা পর্যন্ত তুমি কাজ করবা, তারপর শেষ, হ্যাঁ, অফিস বের হয়ে যাবো অফিসের ছুটির পর, তখন আর কোনো তোমার চিন্তা ভাবনা নাই। মোটামুটি এইভাবে ট্রেডিশনাল অর্গানাইজেশন গুলো চলে। এবং রিলেশনশিপ হচ্ছে হিয়ারার্কিক্যাল, হ্যাঁ, হিয়ারার্কিক্যাল হচ্ছে নিচ থেকে উপরে তোমার কমান্ড ফলো করতে হবে, হ্যাঁ, স্ট্রাকচার ওয়াইজ। এবং ওয়ার্ক এট অর্গানাইজেশনাল ফ্যাসিলিটি ডিউরিং অফিস আওয়ার, তুমি অফিস আওয়ারের মধ্যেই তুমি যা পারো কাজ করবা, হ্যাঁ, অফিস আওয়ারের পরে অফিস থেকে বের হয়ে গেলে মোটামুটি আর কোনো চিন্তা ভাবনা নাই, হ্যাঁ। তো এইটা হচ্ছে ট্র্যাডিশনাল অর্গানাইজেশনের যে ভিউটা, এইভাবেই আমরা দেখে আসছি আমাদের আগের কোম্পানিগুলো, হ্যাঁ, ট্রেডিশনাল অর্গানাইজেশন বলতে এভাবেই কাজ করা হয় আর কি, এভাবেই চলে। বাট সিচুয়েশন যদি অনেক চেঞ্জ হয়েছে, এনভায়রনমেন্টের কারণে অনেক চেঞ্জ হচ্ছে, আমরা স্টাডি যেটা দেখলাম, আউটসাইড এনভায়রনমেন্টের কারণে, আউটসাইড এনভায়রনমেন্টের নেচার চেঞ্জ হচ্ছে, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তার কারণে ওটার সঙ্গে কোপ আপ করতে গিয়ে আমাদের অর্গানাইজেশনের যে স্ট্রাকচার এটাও চেঞ্জ হচ্ছে। সো এখনকার যে অর্গানাইজেশন যেগুলোকে আমরা কন্টেম্পোরারি অর্গানাইজেশন বলি, এখন অর্গানাইজেশন হচ্ছে ডাইনামিক অর্গানাইজেশন, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আগের মতো স্টেবল নাই, স্টেবল কন্ডিশনে নাই, হ্যাঁ, স্টেবল কন্ডিশনে এই কোম্পানি মনে করো 30 40 50 ইয়ার্স ধরে যাচ্ছিল, আর এরকম না, নতুন নতুন কোম্পানি হচ্ছে, কোনো কোম্পানি 1 2 3 বছর পরে আবার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। সো মোটামুটি একটা ডাইনামিক এনভায়রনমেন্টে আছে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন কোম্পানি মার্জ হচ্ছে, বিভিন্ন কোম্পানি শ্রিঙ্ক হচ্ছে, বিভিন্ন কোম্পানি তাদের ফ্যাসিলিটি ক্লোজ করে দিচ্ছে, আবার নতুন ফ্যাসিলিটি ওপেন করছে, হ্যাঁ। তো এখনকার যে কন্টেম্পোরারি অর্গানাইজেশন সেটা হচ্ছে বেশ ডাইনামিক এবং ফ্লেক্সিবল, আগের মতো সে বাধা ধরা নিয়ম ফলো করে না, হ্যাঁ, ফ্লেক্সিবল। আর আগে যেটা ছিল জব ফোকাস, হ্যাঁ, কে কি কাজ করবে এটা ফোকাস, আর এখন হচ্ছে জব ফোকাস না, এখন হচ্ছে স্কিল ফোকাস, হ্যাঁ, তুমি যদি ওই ধরনের কাজ করার তোমার স্কিল যদি অ্যাবিলিটি থাকে, তোমার স্কিলফুল হও, তাহলে তুমি ওখানে কাজ করতে পারবে। বেসিক্যালি স্কিলকে ভ্যালু দেয়, হ্যাঁ। আর ওয়ার্ক ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ টাস্ক, হ্যাঁ, কি ধরনের তুমি কাজ করবা সেই অনুযায়ী তোমাকে ভাগ করে দিবে, হ্যাঁ। আগের মতো যে পজিশন অনুযায়ী ভাগ না, হ্যাঁ, যে ওরকম ইঞ্জিনিয়ার আছে, সিনিয়র ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পজিশন অনুযায়ী, এরকম না, এখন হচ্ছে যে কি ধরনের আর কি ধরনের ভালো স্কিল আছে সেই স্কিল অনুযায়ী তাকে কাজগুলো ভাগ করে দেওয়া হয়। তারপরে আগে হচ্ছে পার্মানেন্ট জব মোটামুটি ফিক্সড, আর এখন হচ্ছে টিম ওরিয়েন্টেড, হ্যাঁ, টিম ওরিয়েন্টেড, তুমি টিমে কাজ করবা, এক একটা টিমের জন্য এক একটা সেক্টর ভাগ করা আছে। এবং টেম্পোরারি জবস, তোমার জব ম্যাক্সিমামই এখন হচ্ছে কন্ট্রাকচুয়াল, হ্যাঁ, 1 2 3 ইয়ার 4 ইয়ার 5 ইয়ার কন্ট্রাক্টে তুমি যাবা কাজ করবা, পরে আরেকটা প্রজেক্ট আসবে, সেই প্রজেক্টে তুমি কন্ট্রাক্টে যাবা কাজ করবা, এভাবে চলতে থাকবে এখন টেম্পোরারি। ইনভলভমেন্ট ওরিয়েন্টেড, আগের মতো না ম্যানেজাররা হার্ড এন্ড ফাস্ট রুল ফলো করতে হবে এরকম না, ইনভলভমেন্ট, তুমি কি ধরনের প্রজেক্ট আছে সেই ধরনের প্রজেক্টে তোমার ইনভলভমেন্ট কি সেই অনুযায়ী তুমি তোমার কাজ করবা। আর এমপ্লয়িজ
পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং। হ্যাঁ, ডিসিশন মেকিং এ আগে যেমন ম্যানেজাররাই হচ্ছে একবারে সর্বে সর্বা, ওরাই সব ডিসিশন নিত, কিন্তু এখন এরকম না। এখন হচ্ছে এমপ্লয়ি টিমের মধ্যে যারা আছে সবাই ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করে। হ্যাঁ, তারপরে এখনকার হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেড। আমার কাস্টমারের কি চাই সে অনুযায়ী আমি আমার আমার ফোকাস, আমার কোম্পানি, আমার ডিপার্টমেন্ট এইভাবে ফোকাস করবো। কাস্টমার ওরিয়েন্টেড, হ্যাঁ, মেইনলি কাস্টমার ওরিয়েন্টেড, আগের মতো না। হ্যাঁ, ডাইভার্স ওয়ার্কফোর্স। আগে যেমন হোমোজিনিয়াস ওয়ার্কফোর্স ছিল, একই ধরনের লোক, একই মনে করে বাংলাদেশের কাজ করতাম শুধু। আর এখন তো এরকম না, ডাইভার্স ওয়ার্কফোর্স, এখানে বিভিন্ন অন্যান্য ন্যাশনালের লোকজন এসে কাজ করবে। হ্যাঁ, অন্যান্য এলাকার লোকজনের কাজ করবে, বিভিন্ন রকমের ডাইভার্স ওয়ার্কফোর্স। তারপরে হচ্ছে ওয়ার্ক ডেজ হ্যাভ নো টাইম বাউন্ডারিজ। হ্যাঁ, তোমাকে 9টা 5টা পর্যন্ত কাজ করলেই শেষ হয়ে যাবে ওরকম না। এখন এরকম না, ফিক্স না। তুমি মনে করো দেরিতে শুরু করলা, তাহলে দেরিতে শুরু করে তুমি দেরিতে শেষ করতে পারো, অথবা আর্লি শুরু করে আর্লি শেষ করতে পারো। হ্যাঁ, নো টাইম বাউন্ডারিজ। হ্যাঁ, তুমি মনে করো টেক হোম কাজ করে বাসায় বসে বসে তুমি হোম করতে পারো। হ্যাঁ, হোম অফিস করতে পারো, বা হোম অফিস ছাড়াও তোমার যদি এক্সট্রা টাইম যদি লাগে তোমার কাজের জন্য, তো সেই এক্সট্রা টাইমও তুমি কাজ করতে পারো। নো টাইম বাউন্ডারিজ। হ্যাঁ, আর হচ্ছে লেটারাল এন্ড নেটওয়ার্ক রিলেশনশিপ। আগের মতো যে হিয়ারার্কিক্যাল স্ট্রাকচার ফলো করতে হবে এরকম না। লেটারাল, তুমি তোমার কলিগ আছে, তার তার সমসাময়িক যে কলিগ আছে, তাদের অন্য টিম আছে, হ্যাঁ, রিলেটেড নেটওয়ার্ক, ওইভাবে তুমি কাজ করতে পারো। আর হচ্ছে ওয়ার্ক এনি হোয়ার এনি টাইম। তাহলে এইভাবে এখনকার অর্গানাইজেশন গুলো চলে, কন্টেম্পোরারি অর্গানাইজেশন। আর এখন যে সিচুয়েশন হচ্ছে আমাদের কোভিড সিচুয়েশনের কারণে, এটা তো আরো বেশি মাত্র চেঞ্জ হচ্ছে, তাই না? এখন সবাই হোম হোম অফিস করে, বাসায় বসে বসে সবাই কাজ করে সব ধরনের কাজ। তাহলে ওয়ার্ক এনিহোয়ার এনি টাইম, টাইমের কোনো রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, তুমি কোথায় বসে কাজ করতেছো, হ্যাঁ, কিভাবে কাজ করতেছো, দের ইজ নো বাউন্ডারি। হ্যাঁ, সো যেটা হচ্ছে যে ট্রেডিশনাল যে ভিউ, অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার, এখনকার স্ট্রাকচার অনেকটা চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। আগে ছিল ফর্মাল স্ট্রাকচার, এখন হচ্ছে ইনফর্মাল স্ট্রাকচার। এখন সবাই দেখবে তুমি কি কাজ করো, তোমার রেজাল্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, অ্যাকমপ্লিশমেন্ট, কিভাবে তুমি ভ্যালু অ্যাড করতে পারো কোম্পানিতে। আগের মতো শুধু পজিশন ওরিয়েন্টেড না, হ্যাঁ, হিয়ারার্কিক্যাল না। এখানে হচ্ছে তোমার রেজাল্ট ওরিয়েন্টেড, তুমি কাস্টমার ফোকাস, কাস্টমারের স্যাটিসফাই করবা, প্রজেক্ট আসবে, তুমি প্রজেক্ট শেষ করবা, কোম্পানি গেইন করবে, ওকে, দে উইল এমপ্লয় ইউ। হ্যাঁ, সো অনেকটা প্রজেক্ট বেস ওয়ার্কিং এনভায়রনমেন্ট। সো সেই জন্য ম্যানেজার্স আর নাও রি-ইভ্যালুয়েটিং আমাদের ট্রেডিশনাল যে স্ট্রাকচার, যেটা সেটাকে আমরা রি-ইভ্যালুয়েট করতে হবে, যে আমাদের এই ওয়েতে আগে আমরা চলতাম, এই ওয়েতে আমরা চলবো কিনা, বা কোনো ওয়েতে আমাদের চেঞ্জ করতে হবে কিনা। সেজন্য কি ট্রেডিশনাল যে অ্যাপ্রোচ টু ফাইন্ড নিউ স্ট্রাকচারাল ডিজাইন, আমার কোম্পানির জন্য নিউ আমি জন্য চেঞ্জ করবো কিনা। হ্যাঁ, the best supports and facilitate employees doing the organizational work, so that they can design the organization structure, so that they can achieve efficiency and also flexible, flexible environment, work environment flexible, work life balance। নাম শুনেছো তোমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা শুনেছো কেউ? ওয়ার্ক লাইফ ব্যালেন্স না স্যার, শুনুন না। না স্যার, ধারণা নেই। শুনো না? আচ্ছা, তোমরা কয়দিন পর তো তোমরা পাশ করে যাবে, তাই না? আর কয়েক মাস পরেই যখন job যাবা তখন দেখবা এই ধরনের একটা টার্ম এখন প্রচলিত আছে, যেটা বাইরের দেশে চলে আর কি, মোটামুটি ওয়ার্ক লাইফ ব্যালেন্স। হ্যালো।
কি আপনি চলে গেছে? না, আমি তো আছি। রেকর্ডিং আছে না বন্ধ আছে? গাল খাইস না, বুঝছস? হাসিব, গাল খাইস না। রেকর্ডিং চলতেছে, আমি এখন পান খাচ্ছি। রেকর্ডিং চলতেছে। সোহেল আতরাইছে কেন? সোহেলের হাত নামাইতে বল। ও মনে বলার জন্য যে স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে। তুই তখন সোহেলের কনগ্রাচুলেশন দিলি কেন? কি? তুই তখন আহাত স্যারের ক্লাসে সোহেলের কনগ্রাচুলেশন দিলি কেন? ও হোস্ট হয়েছিল এর লাগে। আচ্ছা, এখন কি কথা শুনতে পাচ্ছ? আমি নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছি। জি স্যার। স্লাইড দেখা যাচ্ছে নাকি আবার শেয়ার করতে হবে? শেয়ার করতে আবার শেয়ার করা লাগবে। শেয়ার করে ফেল। আচ্ছা, আচ্ছা এখন যেটা বলছিলাম, এই যে কনসেপ্ট, এটা কি সবার ক্লিয়ার কনসেপ্টটা? স্যার কনসেপ্টটা শুনতে পারিনি স্যার। যখন শুরু করছেন বলা তখন থেকে মানে শুনতে পারো না কোন জায়গায়? যে স্যার ওয়ার্ক লাইফ যেটা বলতে চাইলেন না স্যার, আমাদের এটা জিজ্ঞেস। কনসেপ্টটা হচ্ছে তোমার যদি স্পেশাল কোনো কমিটমেন্ট থাকে, তোমার ফ্যামিলির কোনো কমিটমেন্ট থাকে, তুমি ধরো ট্রেডিশনাল যে অফিস আওয়ার, সেই অফিস আওয়ারে তুমি কাজ করতে পারবে না। তো সেজন্য এখনকার যেটা হচ্ছে তুমি ফ্লেক্সিবল টাইমে তুমি কাজ করবা, তোমার ওয়ার্ক লাইফ টাইম তুমি ব্যালেন্স করতে পারো। তুমি যদি সকালবেলা কাজ করতে না পারো, তাহলে দুপুরের পর কাজ শুরু করবা। তুমি দেরিতে কাজ শুরু করলে দেরিতে শেষ করবা, হ্যাঁ। বা তুমি যদি বিকালে মনে করো কাজ করতে পারবা না, সেজন্য তুমি সকালে আর্লি শুরু করবা। ওকে, আর্লি শুরু করো। তাহলে যেটা হচ্ছে ব্যালেন্স করার তোমার একটা স্কোপ এখন আছে, হ্যাঁ। তো এটা ইন ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট, হ্যাঁ। তো এই কনসেপ্টটাই আমি বললাম যে এইটা এখন মোটামুটি মোটামুটি নোন নোন একটা কনসেপ্ট, হ্যাঁ। সবারই প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেম অনুযায়ী আমাদের যেটা আমরা সলভ করতে পারি সেই অ্যারেঞ্জমেন্ট এখন এখন মানে সম্ভব আর কি, হ্যাঁ। আগে যেটা ছিল না, ঠিক আছে। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্সের যে কনসেপ্টটা মোটামুটি তোমরা দেখবা আর কি, যে তোমরা সামনে তো কাজ করবা, চাকরি করবা, তখন দেখতে পাবা এই কনসেপ্টটা চলে আসছে, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা যাই। সেজন্য আমাদের যে কোম্পানির স্ট্রাকচার সম্পর্কে জানা দরকার, হ্যাঁ। আমরা স্ট্রাকচার সম্পর্কে একটু জানি, যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, দি ফর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ জবস উইদিন অ্যান অর্গানাইজেশন। কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, যেমন একজন থাকবে কমান্ড দিবে, তার আন্ডারে অনেকজন লাইন ম্যানেজার থাকবে, তারা কমান্ড দিবে, হ্যাঁ। কমান্ড দিয়ে তাদের যে টিম তাদেরকে চালাবে। তো এইভাবেই অর্গানাইজেশনাল যে ট্রেডিশনাল স্ট্রাকচার সেভাবে ডিজাইন করা হয়। এখন এই অর্গানাইজেশনাল ডিজাইন, হ্যাঁ, যেটা কিভাবে আমরা করব, হ্যাঁ, করব আমরা অনেকভাবে করতে পারি। যেটা হচ্ছে দিস ইজ এ প্রসেস ইনভলভিং ডিসিশনস অ্যাবাউট 6 কি এলিমেন্টস। এই যে 6টা এলিমেন্টস আছে, এই 6টা এলিমেন্টকে নিয়ে আমরা মোটামুটি ডিজাইন করতে পারি যে অর্গানাইজেশন কিভাবে আমরা চালাবো, কিভাবে স্ট্রাকচার তৈরি করব। তো একটা হচ্ছে ওয়ার্ক স্পেশালাইজেশন, এইভাবে আমরা ভাগ করে দিতে পারি। তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কোম্পানিকে ভাগ করে দিতে পারি। তারপরে চেইন অফ কমান্ড, কমান্ড অনুযায়ী ভাগ করতে পারি। কন্ট্রোল অনুযায়ী কিভাবে কন্ট্রোল করব। তারপরে করতে পারি সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন, হ্যাঁ, এইভাবে করতে পারি। আর হচ্ছে ফর্মাল, ফর্মাল, ইনফর্মাল, এই ধরনের। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা আমাদের অর্গানাইজেশনকে ভাগ করে দিতে পারি। তখন আমরা স্ট্রাকচার গুলো দেখি। ফার্স্ট হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক স্পেশালাইজেশন, মানে তুমি তোমার কাজ অনুযায়ী ভাগ করে দিবা। ওয়ার্ক অনুযায়ী ডিগ্রি টু হুইচ টাস্ক ইন দ্য অর্গানাইজেশন আর ডিভাইডেড ইনটু সেপারেট জবস। জবের অনুযায়ী বিভিন্ন লোক কাজ করবে। যেমন কি ধরনের জব হতে পারে, ফ্রেমিং এর জন্য একজন কাজ করতে পারে, হ্যাঁ, সাইডিং এর জন্য একজন, পেইন্টিং এর জন্য একজন, ইন্সপেকশনের জন্য একজন, শিপিং এর জন্য একজন। মানে বিভিন্ন কাজের জন্য তুমি আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করে দিলা, ভাগ করে দিলা, হ্যাঁ। কাজ অনুযায়ী তুমি ভাগ করে দিলা, কারা কি কাজ করবে সেই অনুযায়ী ভাগ করে দিতে পারো, হ্যাঁ। এখন এটার সুবিধা আছে আবার অসুবিধাও আছে। সুবিধা কি, সুবিধা কি হইতে পারে বলো দেখি, একদম বলো দেখি। আমরা যদি কাজ অনুযায়ী ভাগ করে দিই তাহলে আমরা কি সুবিধা পাইতে পারি? স্যার স্পেসিফিক লোকজন স্পেসিফিক কাজগুলো করবে। হ্যাঁ,
স্পেসিফিক লোকজন আর ওয়ার্ক প্রসেস ফাস্ট হবে, অনেক দ্রুত আমরা প্রোডাকশন করতে পারবো। রাইট, তাহলে আমাদের ওয়ার্ক যে আউটপুট, হ্যাঁ আউটপুট বেড়ে যাবে, তাই তো? আমাদের জি কোয়ালিটি, আউটপুট, কোয়ালিটি, প্রোডাক্টিভিটি এগুলো বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সুবিধা, বিশেষ সুবিধা, এফিশিয়েন্সি বাড়বে। তো এখনকার ভিউতেও, মানে মডার্ন ভিউতেও এটা আমরা ফলো করতে পারি, হ্যাঁ। নট নেসেসারি যে এটা আগের কনসেপ্ট তাই এগুলো ফলো করা যাবে না তা নয়, এখনকার ইয়েতেও আমরা ফলো করতে পারি, হ্যাঁ। কিন্তু এখানে একটা সুবিধা হতে পারে, অসুবিধা আছে, যেটা হচ্ছে ওভার স্পেশালাইজেশন। তুমি যদি বেশি মাছ স্পেশালাইজ ভাগ করে দাও আবার ক্যান রেজাল্ট ইন হিউম্যান ডিসইকোনমিস ফ্রম, যে মানুষজন বেশি কি বোরডেম হয়ে যাবে, ফ্যাটিক হবে, স্ট্রেস হবে, পুয়ার কোয়ালিটি হতে পারে, ইনক্রিজ অ্যাবসেন্টিজম যদি হয়, হ্যাঁ, হায়ার টার্নওভার যদি হয়, সেক্ষেত্রে তোমার আবার যে কাজ করানো আবার সমস্যা হতে পারে, হ্যাঁ। সেজন্য অনেক সময় বলা যায় যে বেশি স্পেশালাইজেশন করা অনেক সময় ভালো না, কারণ তুমি শুধু ডিপেন্ডেন্ট হয়ে সার্টেন পিপলের উপরে, হ্যাঁ। মনে করো অ্যাবসেন্টিজম, ওই ডিপার্টমেন্টের লোকজন, সার্টেন স্কিল লোকজন যাদের উপর তুমি ডিপেন্ডেন্ট, ওরা আসলো না, তাহলে তোমার স্পেসিফিক টাইমে ওদেরকে তুমি পেলা না, হ্যাঁ। বা ওরা হচ্ছে স্ট্রেসফুল হয়ে গেল ওদের কাজ বেশি স্পেসিফিক করতে গিয়ে, হ্যাঁ। এই জন্য অনেক সময় এটা আবার নেগেটিভ ইফেক্ট নেই। তো সেজন্য আমরা চেষ্টা করব ব্যালেন্স করার জন্য আর কি, যতটুকু সম্ভব। বাট ওভারঅল এভাবেই ভালো আর কি, এফিশিয়েন্সি আসবে আমাদের কাজের মধ্যে যদি আমরা ওয়ার্ক অনুযায়ী ভাগ করে দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আনাদার ভাগ করতে পারি যে ডিপার্টমেন্ট অনুযায়ী, ডিপার্টমেন্টালাইজেশন। তো আমরা ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করতে পারি কিভাবে, ফাংশনাল, যে জবের ফাংশন অনুযায়ী আমরা ভাগ করে দিতে পারি। বিভিন্ন ফাংশনের লোকজনকে আমরা বিভিন্নভাবে ভাগ করে দিই, মার্কেটিং এর লোকজনকে একভাবে, সেলস এর লোকজনকে আরেকভাবে, তারপরে হচ্ছে প্রোডাকশনের লোকজনকে আরেকভাবে, শিপিং এর লোকজনকে আরেকভাবে, এইভাবে ফাংশন অনুযায়ী আমরা ভাগ করে দিতে পারি। তাহলে ফাংশন অনুযায়ী আমাদের রেজাল্ট আসবে। আবার sometimes we can divide according to the product, according to the বিভিন্ন, মনে করো একটা কোম্পানিতে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি হচ্ছে, সো সবাইকে সব প্রোডাক্ট ইনভলভ না করে আমরা স্পেসিফিক যে প্রোডাক্ট অনুযায়ী লোকজনকে ভাগ করে দিতে পারি, যে সে ওইটা নিয়ে কাজ করবে, আরেকজন আরেক প্রোডাক্টে কাজ করবে, আরেকজন আরেক প্রোডাক্টে কাজ করবে, হ্যাঁ। মনে করো একই কোম্পানিতে টিভি তৈরি হচ্ছে, ফ্রিজ তৈরি হচ্ছে, ওয়াশিং মেশিন তৈরি হচ্ছে, তাই না? তাহলে আমরা প্রোডাক্ট অনুযায়ী আলাদা আলাদা কাজ মানে অ্যাসাইন করে দিতে পারি। তুমি ফ্রিজের কাজ করবা, তুমি টিভির কাজ করবা, আর তুমি মনে করো ইলেকট্রনিক্স এর ডিপার্টমেন্টের কাজ করবা, হ্যাঁ। তুমি মনে করো লিফট বানাচ্ছে, তুমি লিফটের কাজ করবা, হ্যাঁ। তো এইভাবে আমরা প্রোডাক্ট অনুযায়ী আমরা গ্রুপ করে দিতে পারি, গ্রুপিং বাই প্রোডাক্ট লাইন। এবং প্রোডাক্ট লাইনে গ্রুপ করাটাই বেটার, হ্যাঁ। আমি যেমন নিজে যেমন কাজ করেছিলাম, আমাদের কোম্পানিতে প্রোডাক্ট লাইনে ভাগ করা ছিল, হ্যাঁ, প্রোডাক্ট ওয়াইজ, এক একজন এক এক ডিপার্টমেন্ট প্রোডাক্ট অনুযায়ী কোম্পানির ভাগ ছিল, হ্যাঁ। এবং ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে মোটামুটি তাই করে, প্রোডাক্ট অনুযায়ী আলাদা ভাগ করে রাখে। এই যে বললাম যে ফ্রিজের জন্য ফ্রিজের ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে মনে করো টিভির জন্য আলাদা ডিপার্টমেন্ট, এইভাবে ওদের আলাদা নিজস্ব প্রোডাক্ট লাইন আছে। এইভাবে অনেকটা ভাগ করা যাইতে পারে। তাহলে এটার সুবিধা কি হতে পারে কে বলতে পারবা? আমি যদি প্রোডাক্ট অনুযায়ী ভাগ করে দিই তাহলে আমাদের কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে? কে বলতে পারবা? একজন বলো। গ্রুপ অফ লোক বেশি লাগবে, বা মানে আলাদা আলাদা এর জন্য আলাদা আলাদা সেক্টর করতে হবে। হ্যাঁ, তাহলে এটা কি সুবিধা না অসুবিধা? অসুবিধা স্যার, এইগুলো অসুবিধার মধ্যে পড়ে। অসুবিধা হতে পারে না। তোমার মনে করো রিপিটেটিভ কাজ করা হতে পারে, হ্যাঁ। একই ধরনের কাজের জন্য তুমি মাল্টিপল পিপল লাগলা, মনে করো বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে কিছু কমন কাজ আছে, হ্যাঁ। তো কমন কাজগুলো তুমি করতে পারবে না, কারণ সবাই আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো এই কমন কাজের জন্য দেখা গেল তোমার আবার এক্সট্রা ম্যান পাওয়ার লাগবে, তো এটা একটা অসুবিধা হতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে জিওগ্রাফিক্যাল, হ্যাঁ। জিওগ্রাফিক্যাল হচ্ছে গ্রুপিং জবস অন দ্য বেসিস অফ টেরিটরি অর জিওগ্রাফি। মনে করো তোমার কোম্পানি, তুমি যেখানে কাজ করো সেটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড কাজ আছে তাদের, হ্যাঁ। তাহলে এই কাজের জন্য
মনে করো এশিয়া প্যাসিফিক রিজিয়নে এক এক ধরনের টিম আছে, তারপর হচ্ছে ইউরোপের জন্য আরেকটা টিম আছে, নর্থ আমেরিকার জন্য আরেকটা টিম আছে। তো এইভাবে জিওগ্রাফিকে অনুযায়ী আবার আলাদা আলাদা টিম থাকে। হ্যাঁ, এক একজন এক এক ধরনের টিম ওই এক একটা এরিয়া নিয়ে কাজ করে, ওরা এক এক এরিয়ার জন্য রেসপন্সিবল। মেইনলি হচ্ছে তোমার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এই এই ধরনের ভাগটা করে থাকে। হ্যাঁ, তো আমি যখন কাজ করেছিলাম আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি, তো ওরা মোটামুটি ভাগ ছিল যে কে কোন কোন টিম কোন রিজিয়নের জন্য যে কাজ করবে, কারা কোন রিজিয়নের জন্য অ্যাসাইন, তো ওরা ওই রিজিয়নের জিনিসপত্রগুলো ওরা দেখাশোনা করে আর কি। হ্যাঁ, তো এটার সুবিধা আছে আবার অসুবিধা আছে। সুবিধা হচ্ছে তুমি ফোকাস করো, ওই তুমি যদি শুধু এশিয়া রিজিয়নের জন্য ফোকাস করো তাহলে তুমি এশিয়া রিজিয়নের কালচার, এশিয়া রিজিয়নের মার্কেট, এশিয়া রিজিয়নের পলিটিক্স তুমি সবকিছু জানো, জেনে তোমার জন্য হ্যান্ডেল করা সুবিধা। এক এক রকম, এক এক রিজিয়নের কালচার এক এক রকম। হ্যাঁ, তো ম্যানেজ করা ইজি। হ্যাঁ, তো এটা আমরা এটাও অনেক কোম্পানি ফলো করে। তারপরে আরেকটা হতে পারে যে প্রসেস। প্রসেস অনুযায়ী তোমার বিভিন্ন জব যেটা করবা, বিভিন্ন প্রসেস অনুযায়ী তুমি ভাগ করে দিতে পারো। কোন প্রসেস কাস্টমারের জন্য কি হবে তুমি সেটা ভাগ করে দিলা, ভাগ করে প্রসেস অনুযায়ী তুমি যে তোমার ডিপার্টমেন্ট তুমি সাজালা। আরেক ধরনের ওয়ে আছে যে কাস্টমার ফোকাসড, কে কোন ধরনের কাস্টমার নিয়ে ডিল করবে, কোন ধরনের কাস্টমার সেগমেন্ট নিয়ে কে কাজ করবে, ওইভাবে তুমি ভাগ করে দিতে পারো। হ্যাঁ, হাই এন্ড কাস্টমার, মিডল এন্ড কাস্টমার বা লো এন্ড কাস্টমার, এইভাবে তুমি ভাগ করে দিতে পারো। তাহলে এইভাবে ভাগ করলেও তোমার অনেকটা সুবিধা হয়, আবার অনেক সময় অসুবিধাও হয়। তাহলে কি কি অসুবিধা হইতে পারে আমি যদি কাস্টমার অনুযায়ী আমার ডিপার্টমেন্টকে সাজাই ভাগ করি? কে বলবা, একটু বলো দেখি, জাস্ট কমন সেন্স ইউজ করো যে কি অসুবিধা হইতে পারে। একজন বলো। স্যার লোকজন বেশি লাগবে, মানে কর্মী বেশি লাগবে, ইয়েতে দিতে গেলে আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা লোকজন, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে হিসাব রক্ষা করা। হ্যাঁ, ওটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, ওটাও আমরা কনসিডার করতে পারি। হ্যাঁ, সো মোটামুটি এই ধরনের স্ট্রাকচার গুলো আমরা ফলো করতে পারি। এগুলো অনেক কোম্পানিতেই এক এক কোম্পানি এক এক ভাবে ফলো করে আর কি। হ্যাঁ, তো এটা আমরা দেখলাম জেনারেল একটা ট্রেন্ড। তারপর হচ্ছে ফাংশনাল ডিপার্টমেন্টালাইজেশন, আমরা ভাগ করব ফাংশন অনুযায়ী। যদি ভাগ করি, মনে করো এরকম হতে পারে যে সবার উপরে থাকবে একটা যদি ফ্যাক্টরি হয় বা প্ল্যান্ট হয়, তার যে চালাবে সে হচ্ছে প্ল্যান্ট ম্যানেজার, সে সব ডিসিশন নিবে, ওই প্ল্যান্টের জন্য সে হচ্ছে রেসপন্সিবল। তার আন্ডারে বিভিন্ন সেকশন, ফাংশনাল ডিপার্টমেন্ট, মনে করো ইঞ্জিনিয়ারিং সেকশনের জন্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ইঞ্জিনিয়ারিং। তারপরে তার যদি অ্যাকাউন্টিং থাকে, অ্যাকাউন্ট সেকশনের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজার। ম্যানুফ্যাকচারিং যদি থাকে তার জন্য ম্যানুফ্যাকচারিং ম্যানেজার। তারপরে হিউম্যান রিসোর্সের জন্য একজন ম্যানেজার থাকবে। হ্যাঁ, পারচেজিং, ম্যাটেরিয়াল বাইং, তাদের জন্য আরেকজন ম্যানেজার থাকবে। তাহলে এই ডিপার্টমেন্ট অনুযায়ী যে আমরা কাজগুলো ভাগ করে দিতে পারি। তো মোটামুটি এটাও ফলো করা হয় ম্যাক্সিমাম কোম্পানিতে, যে এক এক সেকশনের জন্য এক একটা ডিপার্টমেন্ট, সেই এটা ডিপার্টমেন্ট গুলো ভাগ করা হয়েছে কাজের উপরে, ফাংশনের উপরে, ফাংশনাল, এটাও ফাংশনাল। তাহলে এইভাবে মোটামুটি ভাগ করা হয়। এখন এটা কি ক্লিয়ার সবার এই ভাগটা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা মানে বেশ কমনই। হ্যাঁ, বেশ সব জায়গায় মোটামুটি এটা দেখা যায়। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে ইফিসিয়েন্সিস ফ্রম পুটিং টুগেদার সিমিলার স্পেশালিটিস। তাহলে আমার এফিসিয়েন্সি বেড়ে যাবে। কমন স্কিল, নলেজ সিমিলার, মনে করো ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার, তার ইঞ্জিনিয়াররা ওখানে থাকবে, ইঞ্জিনিয়ারিং স্কিল সম্পন্ন লোকরা থাকবে। মনে করো অ্যাকাউন্টিং এ যারা কাজ করবে তারা অ্যাকাউন্টিং রিলেটেড কাজই করবে। হ্যাঁ, তার ম্যানুফ্যাকচারিং রিলেটেড কাজ করবে, হিউম্যান রিসোর্স রিলেটেড কাজই করবে ওরা। তো ওরা হিউম্যান রিসোর্স রিলেটেড ওদের নলেজ আছে, স্কিল আছে, কাজ করবে। সো এই ধরনের কাজ ওরা করে অভ্যস্ত। সো এই স্কিলফুল লোকের জন্য, স্পেশালিস্টের জন্য ওদের ডিপার্টমেন্টটা তখন এফিসিয়েন্সি বাড়ে যাবে। হ্যাঁ, তো এটা একটা সুবিধা। তারপর হচ্ছে কোঅর্ডিনেশন উইদিন ফাংশনাল এরিয়া। এই ফাংশনাল এরিয়া, মনে করো যে হিউম্যান রিসোর্সের মধ্যে অনেক ধরনের ফাংশন আছে। হ্যাঁ, কেউ পেরোল নিয়ে কাজ করবে, কেউ এমপ্লয়ি ট্রেনিং নিয়ে কাজ করবে। হ্যাঁ, তাহলে বিভিন্ন ফাংশনের সাব ফাংশনের মধ্যে যে কোঅর্ডিনেশন, এর জন্য ইজি হবে। হ্যাঁ, তো সবই হচ্ছে এই হিউম্যান রিসোর্সের মধ্যে। হ্যাঁ,
তাহলে ওই তাদের মধ্যে সাব ফাংশনের জন্য যে কোঅর্ডিনেশনটা ইজি হবে যদি আমরা ভাগ করে দিই। আরেকটা সুবিধা হচ্ছে ইন ডেপথ স্পেশালাইজেশন। হ্যাঁ, স্পেশালাইজ লোকজন স্পেশালাইজ কাজ করবে এখানে। মনে করো ইঞ্জিনিয়ারিং ম্যানেজার যে সে ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন লোকদের নিয়ে কাজ করবে, তাহলে ইন ডেপথের জন্য স্পেশালিস্ট বিল্ড করা ইজি। তাহলে এইগুলো সুবিধা আমাদের অ্যাডভান্টেজ। আর অসুবিধা কি হচ্ছে? পুয়ার কমিউনিকেশন অ্যাক্রস দ্য ফাংশনাল এরিয়াস। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর লোকজন দেখা গেল কি অ্যাকাউন্টিং এর সাথে কমিউনিকেশন করতে পারে না। হ্যাঁ, কারণ কি ওরা নিজেদের ডিপার্টমেন্টে নিজেদের ফাংশন নিয়ে কাজ করে। তো ওরা চিন্তা করলো যে না, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে কমিউনিকেশন করার দরকার নাই। হ্যাঁ, কমিউনিকেশন হয় না, মনে করেন ইঞ্জিনিয়ারিং লোকজন হিউম্যান রিসোর্সের সঙ্গে ওই ফাংশনালে ক্রস ফাংশনালে কমিউনিকেশন হয় না। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা অসুবিধা হচ্ছে লিমিটেড ভিউ অফ দ্য অর্গানাইজেশনাল গোল। হ্যাঁ, তুমি শুধু তোমার ডিপার্টমেন্ট তোমার ফাংশন নিয়ে আসো, অর্গানাইজেশনের যে একটা গোল আছে, টার্গেট আছে, পলিসি আছে, সে গোল সম্পর্কে তুমি অনেক সময় জানো না। হ্যাঁ, সো লিমিটেড ভিউ। সো এটার ফাংশনাল ডিপার্টমেন্ট অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কিছু সুবিধা ফলো করতে হবে আর কিছু অসুবিধা সেই জিনিসটাও হয়, সেই জিনিসটা আমাদের কনসিডার করতে হবে। ঠিক আছে, এটা হয়। এটা ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, সো এটা একটা ওয়ে। তারপর হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী যদি ভাগ করে দিই, যেটা আমরা দেখলাম একটা কোম্পানির প্রোডাক্ট লাইন অনুযায়ী যদি ভাগ করি, মনে করো এটা একটা কোম্পানির স্ট্রাকচার দিল, দেখা যাচ্ছে এটা জি স্যার আসছে। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বোম্বার্ডিয়ার। বোম্বার্ডিয়ার কি কোম্পানি কেউ জানো? কেউ বোম্বার্ডিয়ার নাম শুনেছো? না স্যার। এটা হচ্ছে একটা কানাডিয়ান কোম্পানি, ওরা হচ্ছে বিমান বানায়, এরোপ্লেন। বোম্বার্ডিয়ার সার্চ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, বিমান বানায়, বিমান শুধু বিমান না, অনেক কিছুই বানায় ওরা প্রোডাক্ট অনুযায়ী। বোম্বার্ডিয়ার কানাডিয়ার। তো ওরা কি করে বিভিন্ন প্রোডাক্ট লাইন অনুযায়ী ভাগ করা আছে। মনে করো কি এটা হচ্ছে যে মাস ট্রানজিট। হ্যাঁ, মনে করো যে এমআরটি যেটা বলি আমরা, হ্যাঁ, র্যাপিড ট্রানজিট। তো ওই ধরনের প্রোডাক্ট নিয়ে একটা সেক্টর আছে। তারপরে আরেকটা হচ্ছে ইউটিলিটি ভেহিকেল। হ্যাঁ, ভেহিকেল ওদের আর একটা সেক্টর আছে। তারপর হচ্ছে রেল প্রোডাক্ট। হ্যাঁ, রেল প্রোডাক্ট ওদের একটা সেক্টর আছে। তাহলে এই সেক্টর বাই সেক্টর আবার ওদের সাব ডিভিশন আছে। হ্যাঁ, তো এইভাবে এই কোম্পানি কাজ করে। হ্যাঁ, প্রোডাক্ট লাইন অনুযায়ী ওরা ভাগ করে দিছে। তো এদের সুবিধা হচ্ছে যে অ্যালাউ স্পেশালাইজেশন ইন পার্টিকুলার প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। তাহলে এখানকার যে স্পেশালিস্ট, মাস ট্রানজিট সেক্টরের যে স্পেশালিস্ট, ওরা ওদের স্পেশালিটি এখানে অ্যালাউ করতে পারবে। হ্যাঁ, আর হচ্ছে ম্যানেজার্স ক্যান বিকাম এক্সপার্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। তাহলে শুধু এরা ম্যানেজার, এখানে যারা ম্যানেজার থাকবে তারা এই ইন্ডাস্ট্রিতেই ওরা এক্সপার্ট। হ্যাঁ, ওদের নলেজ খুব বেশি থাকবে। এবং কি হবে, যারা যেহেতু স্পেশালিস্ট প্রোডাক্ট ওরিয়েন্টেড, তারা কি করবে, কাস্টমারের সাথে ওদের খুব ক্লোজ রিলেশন থাকবে। হ্যাঁ, এবং ক্লোজার টু কাস্টমার্স। হ্যাঁ, এই প্রোডাক্টের লোকজন ওই কাস্টমার বেদের সঙ্গে, ওদের যে কাস্টমার তাদের সঙ্গে এদের ভালো ক্লোজ রিলেশনশিপ মেনটেন করতে হবে। এটা হচ্ছে সুবিধা, যে কাস্টমারের নিড তুমি ফুলফিল করবা। হ্যাঁ, আর অসুবিধা যেটা হচ্ছে ডুপ্লিকেশন অফ ফাংশন। মনে করো এখানে বিভিন্ন কাজ এখানেও দরকার হতে পারে, সেম কাজ এখানেও দরকার হতে পারে, আবার এখানেও দরকার হতে পারে। মাল্টিপল প্রোডাক্টের জন্য কিছু কমন কাজ থাকতে পারে। তাহলে এখানে যেহেতু প্রোডাক্ট অনুযায়ী তুমি ডিপার্টমেন্ট ভাগ করে দিছো, তাহলে এক ডিপার্টমেন্টের কাজ আরেক ডিপার্টমেন্ট করার স্কোপ খুব কম। তো সেজন্য কি হবে, তোমার মাল্টিপল লোক তোমাকে এমপ্লয় করতে হবে, মাল্টিপল ম্যান পাওয়ার তোমাকে একই কাজের জন্য হতে পারে, মাল্টিপল টাইম তোমাকে এমপ্লয় করতে হতে পারে। তো এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা যেটা বললাম, যেহেতু প্রোডাক্ট অনুযায়ী ভাগ, সো সবাই যার যার প্রোডাক্ট যার যার কাস্টমার নিয়ে বিজি থাকবে। তো লিমিটেড ভিউ অফ দ্য অর্গানাইজেশনাল গোল, অর্গানাইজেশনের যে টার্গেট বা বিগ পিকচার, সেটা অনেকেই অনেক সময় জানে না। হ্যাঁ, জানার স্কোপ নাই আর কি। যেহেতু তুমি তোমার সবসময় কি তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত আছো, নিজের ফাংশন নিয়ে, নিজের কাস্টমার নিয়ে। হ্যাঁ, সো এটার সুবিধা অসুবিধা দুইটাই হতে পারে আর কি। তারপরে জিওগ্রাফি অনুযায়ী যদি আমরা ভাগ করি, যেটা বললাম মাল্টিন্যাশনাল কোম্পানি যদি হয়, তাহলে জিওগ্রাফি অনুযায়ী ভাগ করে দেওয়া থাকে। মনে করো ওয়েস্টার্ন রিজনে একরকম, সাউদার্ন রিজনে একরকম, মিড ওয়েস্টার্ন, ইস্টার্ন। বাংলাদেশে মনে করো কেউ হচ্ছে নর্থে স্পেশালিস্ট, কেউ হচ্ছে সাউথের জন্য। হ্যাঁ, তো এইভাবে আমরা ভাগ করে দিতে পারি জিওগ্রাফি অনুযায়ী কে কোনটা হ্যান্ডেল করবে। হ্যাঁ, তাহলে সুবিধা হচ্ছে মোর ইফেক্টিভ এফিশিয়েন্ট হ্যান্ডেলিং অফ স্পেসিফিক রিজিওনাল ইস্যুস। হ্যাঁ, এক এক রিজিয়নের মেন্টালিটি, এক এক রিজিয়নের কালচার, এক এক রিজিয়নের ইস্যু এক এক রকম। হ্যাঁ, তাহলে যে রিজিয়ন অনুযায়ী যে ভাগ করে থাকবে সে মোটামুটি স্পেসিফিক্যালি হ্যান্ডেল করতে হবে। এবং সার্ভ নিডস অফ ইউনিক জিওগ্রাফিক মার্কেট। হ্যাঁ, ইউনিক, সব সব জায়গায় তো এক এক রকম নিড থাকে না।
এক এক মার্কেটের নিড জিওগ্রাফি অনুযায়ী চেঞ্জ হয়, তাহলে সেটা সে ভালোভাবে ফুলফিল করতে পারবে। আর অসুবিধা যেটা হচ্ছে যে একই রকমের কাজ, মনে করো একই টাইপের কাজ বিভিন্ন জায়গায় দরকার হতে পারে, সেম জিনিস। তো আগের মতো যেটা বললাম যে তোমাকে ডুপ্লিকেশন অফ ফাংশন, ফাংশনটা ডুপ্লিকেশন, কিন্তু তোমাদের একই ধরনের কাজ, তার জন্য কি তুমি বারবার মাল্টিপল টাইপ তোমাকে লোকজন নিতে হচ্ছে। হ্যাঁ, যেহেতু ফাংশনটা ডুপ্লিকেট, কিন্তু যেহেতু তুমি রিজন অনুযায়ী ভাগ করে দিছো, সো কাজ করার জন্য তোমাকে স্পেশাল ম্যান পাওয়ার নিতে হচ্ছে। আরেকটা হচ্ছে যে ক্যান ফিল আইসোলেটেড ফ্রম আদার অর্গানাইজেশন এরিয়া। যেহেতু তুমি এই এরিয়াতেই তুমি আসো, তুমি ওই এরিয়াতে কি হচ্ছে ওই এরিয়ার সঙ্গে তোমার কোনো ডিলিংস নাই। হ্যাঁ, তার মানে তোমাকে মনে হতে পারে তুমি আইসোলেটেড, সাম কাইন্ড অফ আইসোলেটেড ফিলিং ইউ উইল ফিল। তো সুবিধা অসুবিধা দুইটাই থাকে আর কি। প্রসেস অনুযায়ী যদি ভাগ করি আমি, সেম জিনিস আগের মধ্যে যেটা বললাম, একটা প্ল্যান থাকবে, প্ল্যান্টের সুইং ডিপার্টমেন্টের একজন ম্যানেজার থাকবে, প্ল্যানিং এন্ড মিলিং এর একজন ম্যানেজার, অ্যাসেম্বলি ডিপার্টমেন্টের আরেকজন ম্যানেজার, হ্যাঁ, তারপর যে ফিনিশিং এর একজন ম্যানেজার, ইন্সপেকশন এন্ড টিপিং ডিপার্টমেন্টের একজন ম্যানেজার। তাহলে বিভিন্ন প্রসেস অনুযায়ী তুমি ভাগ করে দিলা, দিয়ে তুমি ভাগ করে সবাইকে ওখানে কাজ করার স্কোপ করে দিচ্ছ। তাহলে সুবিধা হচ্ছে মোর এফিশিয়েন্ট, হ্যাঁ, যে যার যার প্রসেস নিয়ে অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত থাকবে, মোর এফিশিয়েন্ট। আর অসুবিধা হচ্ছে সব প্রোডাক্টের জন্য এই প্রসেস অনুযায়ী তুমি ভাগ নাও করতে পারো। হ্যাঁ, যদি বড় কোম্পানি হয়, হ্যাঁ, সেটা তোমার ইজি, ছোট কোম্পানি হলে ডিফিকাল্ট। হ্যাঁ, এটা একটা অসুবিধা প্রসেস অনুযায়ী যদি আমি ভাগ করতে চাই। কাস্টমার অনুযায়ী যদি ভাগ করতে চাই আমি, তাহলে সেলস ডিরেক্টর, ম্যানেজার, সে রিটেল কাস্টমার দেখবে, হোলসেল অ্যাকাউন্ট দেখবে, আর হচ্ছে গভর্নমেন্ট অ্যাকাউন্ট দেখবে, কে কোন কাস্টমার ডিলিং করে। তো মোটামুটি এই ধরনের ভাগও অনেক কোম্পানিতে করে। বেশিরভাগ কোন কোম্পানিতে এই ধরনের ভাগ করে তুমি জানো? কে বলবা? কি ধরনের অর্গানাইজেশনে মোটামুটি এই ভাগটা বেশি প্রচলিত? স্যার এই যে পানির ইয়েগুলা ওই সেলসম্যান বা এই টাইপের ওদের ইয়েতে হতে পারে, বা ব্যাংকে। ব্যাংকে কি এক এক ধরনের লোক এক এক রকম কাস্টমার হ্যান্ডেল করে, কেউ গভর্নমেন্ট অ্যাকাউন্ট দেখে, তাই না? কেউ মনে করে টেক্সটাইল রিলেটেড অ্যাকাউন্ট গুলো দেখে, হ্যাঁ, আর কেউ মনে করে অন্যদিকে। তো এইভাবে ওরাও ভাগ করে নিছে, কাস্টমার অনুযায়ী এক একজনকে এক একটা সাইড দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এইভাবে তাদের ব্যাংকিং এর এফিসিয়েন্সি আসে। হ্যাঁ, এইভাবে পসিবল। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, সুবিধা হচ্ছে কাস্টমারের নিড তুমি ফুলফিল করতে পারবা, যেহেতু তুমি তোমার কাস্টমারের জন্য ডেডিকেটেড। আর অসুবিধা হচ্ছে ডুপ্লিকেশন অফ ফাংশন, একই ধরনের কাজ কমন থাকতে পারে, কিন্তু তোমার কমন কাজ তো করার কমন লোক নাই, তো তোমাকে আলাদা আলাদা লোক নিয়ে কাজ করতে হবে, এটা একটা অসুবিধা। হ্যাঁ, আর সেম জিনিস লিমিটেড ভিউ অফ দ্য অর্গানাইজেশন গোল। অর্গানাইজেশন গোল সম্পর্কে তুমি অনেকে অনেক জান না, কারণ কি, যে যার যার ডিপার্টমেন্ট যার যার কাস্টমার নিয়ে বিজি থাকবে। তো এটা একটা অসুবিধা। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তাহলে মোটামুটি এই ভাগে আমরা ভাগ করতে পারি। তো আরো কিছু জিনিস কনসিডার করতে পারি আমরা, সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন। তো সেন্ট্রালাইজেশন তো বুঝো, তাই তো? কেন্দ্রিক ভাবে তুমি সবকিছু নিয়ে এক জায়গা থেকে কন্ট্রোল করলা, সেন্ট্রালাইজেশন। আর ডিসেন্ট্রালাইজেশন তুমি আলাদা আলাদা ভাগ করে দিলে, সবাইকে যার যার জিনিস বলে দিলা, ওইভাবে সবাই সবারটা ম্যানেজ করলো, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। হ্যাঁ, তাহলে সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশন কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে। সেন্ট্রালাইজেশন হচ্ছে এনভায়রনমেন্ট স্টেবল, কারণ তুমি সেন্টার থেকে সব ডিসিশন নিচ্ছ, চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই। আর ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে কি, তোমার যার যার জিনিস সে ম্যানেজ করে। তো এনভায়রনমেন্ট হচ্ছে ভেরি মাচ কমপ্লেক্স, হ্যাঁ, কমপ্লেক্স এবং আনসার্টেন। সেন্ট্রালাইজেশন হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজার্স আর নট কেপাবল অফ টেকিং ডিসিশন, উপর থেকে তোমাকে ডিসিশন দিতে হবে, সেন্টার থেকে, উপর থেকে। আর ডিসেন্ট্রালাইজেশনে মোটামুটি সবাই লোয়ার লেভেলে যারা আছে তারাও ডিসিশন দিবে, কারণ কি ডিসেন্ট্রালাইজ, সবাই সবার ফাংশন পালন করতে হবে। হ্যাঁ, সেম জিনিস এখানে লোয়ার লেভেল ম্যানেজাররা বলবে না কিছু। হ্যাঁ, আর ডিসিশন এখানে ডিসেন্ট্রালাইজেশনে লোয়ার লেভেলদেরকে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা ভাগ করতে পারি। এবং ডিসিশন বা কোম্পানি যদি বড় হয়, কোম্পানি সেন্ট্রালাইজেশন তুমি কাজ করতে পারো। আর ডিসেন্ট্রালাইজেশন যদি কোম্পানি যদি ছোট হয়, জিওগ্রাফিক্যালি যদি সে ছড়ায় ছিটিয়ে থাকে, তাহলে এক এক রিজিয়নের জন্য এক এক রকম ভাবে ডিসিশন নিতে হবে। তো সেজন্য ডিসেন্ট্রালাইজেশন ইজ মোর প্রেফারেবল। তো এই জন্য আমরা এটাও দেখতে পারি কি আমরা কোন স্ট্রাকচার অনুযায়ী ফলো করব,
আমরা এটাও দেখতে পারি, সেন্ট্রালাইজ করবো আমরা স্ট্রাকচার নাকি ডিসেন্ট্রালাইজ করবো। তো দুইটারই সুবিধা আছে অসুবিধা আছে, সেটা আমরা দেখব। তারপরে হচ্ছে ফর্মালাইজেশন। ফর্মালাইজেশন বলতে কি বুঝি আসলে? ফর্মাল জিনিসটা কি? ফর্মাল বলি না আমরা, খুব বেশি ফর্মাল। ফর্মাল মানে কি? ফরম্যাটটা হ্যাঁ, সে খুব বেশি স্ট্যান্ডার্ড ফলো করে আর কি। হ্যাঁ, ওরকম। তো দ্য ডিগ্রি টু হুইচ জবস উইদিন দ্য অর্গানাইজেশনস আর স্ট্যান্ডার্ডাইজ, বেশি যদি স্ট্যান্ডার্ড হয়ে থাকে বেশি ফর্মাল। আমরা অনেক সময় দেখা যায় বেশি স্ট্যান্ডার্ড সবকিছু ফলো করতে হবে। হ্যাঁ, তো এটা হাইলি ফর্মালাইজড জব অফার্স লিটল ডিসক্রিপশন ওভার হোয়াট ইজ টু বি ডান। হ্যাঁ, বেশি যদি ফর্মাল হয় তখন আর বোঝা যায় না যে আসলে আমি কি করতে চাচ্ছি, রেদার দেন আমি ফলো করতে যাচ্ছি স্ট্রাকচার। হ্যাঁ, তো আমরা অনেক সময় ওটাও এভাবে করতে পারি। হ্যাঁ, তো এটা একটা ওয়ে। তুমি কি ফর্মালাইজেশন বেশি রাখবা, রুলস এন্ড প্রসিডিউর বেশি হবে তোমার কোম্পানিতে, নাকি জাস্ট ইনফর্মালি কাজ করবা? তুমি কি চাও, রেজাল্ট চাও নাকি স্ট্রাকচার চাও, কোনটা? তো সেভাবে তোমাকে ব্যালেন্স করতে হবে। তো এটা একটা ওয়ে আমরা দেখতে পারি কোম্পানিগুলো দেখে। আর একটা হচ্ছে অর্গানাইজেশন যে ফর্মালাইজেশনের ফলে যেটা হচ্ছে মেকানিস্টিক। হ্যাঁ, বেশি ফর্মাল হও, হাইলি স্পেশালাইজড, রিজিড ডিপার্টমেন্ট, ক্লিয়ার চেইন অফ কমান্ড যদি থাকে, সেন্ট্রালাইজেশন, হাই ফর্মালাইজেশন, এটা হচ্ছে মেকানিস্টিক। তোমাকে এখানে ফ্লেক্সিবিলিটির অপশন নাই, যেটা আছে তোমাকে ওই রুল ফলো করেই সবকিছু করতে হবে। আর একটা হচ্ছে এখনকার কনসেপ্ট অর্গানিক। হ্যাঁ, তার মানে কি তোমার ক্রস ফাংশনাল টিম আছে, হ্যাঁ, ক্রস হিয়ারার্কিক্যাল টিম আছে, ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল, হ্যাঁ, ডিসেন্ট্রালাইজেশন এবং ইনফর্মাল কাজ। হ্যাঁ, সবাই যার যার মতো কাজ করবে, ফর্মালি কিছু হবে না। হ্যাঁ, ইনফর্মালি। তাহলে এটা হচ্ছে অর্গানিক স্ট্রাকচার, মানে স্ট্রাকচার চেঞ্জ হয় তোমার রেজাল্টস অনুযায়ী, তোমার স্কোপ অনুযায়ী তুমি স্ট্রাকচার, কোম্পানির স্ট্রাকচার চেঞ্জ হবে। আর হচ্ছে মেকানিস্টিক, স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, তো দুইটাই ফলো করা হয়। আমরা যখন দেখবো যেটা বেটার সেটাই ফলো করার চেষ্টা করবো আর কি। তো এইভাবেও ভাগ করতে পারি। এছাড়া আর কিছু ফ্যাক্টর আছে, যেমন কন্টিনজেন্সি। কন্টিনজেন্সি মানে কি, কে বলতে পারবে? জানো তো কন্টিনজেন্সি মানে? হ্যাঁ, কন্টিনজেন্সি বাংলা কি? অনিশ্চিত। অনিশ্চিত অনিশ্চিত না, আরেকটা কি, আর মোর অ্যাকুরেট কি হতে পারে? মানে যেটা হচ্ছে এখনই দরকার, কি আর্জেন্ট বা এরকম কিছু আর কি। এক্সাক্ট বাংলা কি আমার মনে পড়ে না। কন্টিনজেন্সি করে না, কন্টিনজেন্সি ফ্যাক্টর, জরুরি আর কি। মনে করো তোমার সার্টেন আকস্মিক ঘটনা, আকস্মিক ঘটনা যেটাকে আমরা ইমিডিয়েটলি ট্যাকল দিতে হবে। হ্যাঁ, সার্টেন মনে করো তোমার এনভায়রনমেন্ট আনসার্টেনিটি হচ্ছে, সার্টেন কোনো চেঞ্জ হচ্ছে, সার্টেন কোনো ডিসিশন হচ্ছে, সার্টেন কোনো টেকনোলজি চেঞ্জ হচ্ছে, সার্টেনলি তোমার ফার্মের যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, তখন সেই অনুযায়ী তুমি ডিসিশন নিবা। হ্যাঁ, তার জন্য তোমার যে কি করতে হতে পারে সেইভাবে আমি এই কন্টিনজেন্সি ফ্যাক্টর কনসিডার করে আমি আমার ভাগগুলো করে দিতে পারবো। আমার এই যে আকস্মিক যে এই ঘটনা হচ্ছে, এর জন্য আমাকে যে কি কি কাজ করতে হইতে পারে। হ্যাঁ, মনে করো কোনো কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা নতুন কোনো কোম্পানি মার্জ করতেছে, তাহলে হচ্ছে তখনকার যে সিচুয়েশন অনুযায়ী কি কি কাজ করতে হতে পারে, সেটার জন্য কি কি ফ্যাক্টর তুমি কনসিডার করবা সাডেন কোনো চেঞ্জ হলে। তো এইভাবেও আমরা কোম্পানি স্ট্রাকচার করতে পারি ওই টাইমের জন্য, ওই পিরিয়ডের জন্য। এখন এতগুলো আমরা দেখলাম, অনেক ধরনের স্ট্রাকচার পসিবল। তাহলে কমন যে অর্গানাইজেশনাল যে ডিজাইন, যেটা ট্রেডিশনাল যে ডিজাইন যেটা বলি, সিম্পল স্ট্রাকচার হবে। হ্যাঁ, তুমি ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করতে পারো। হ্যাঁ, সেন্ট্রালাইজ হতে পারে, লিটল ফর্মালাইজেশন, হ্যাঁ, সেন্ট্রালাইজ হবে। ফাংশনাল স্ট্রাকচার হতে পারে, হ্যাঁ, ডিপার্টমেন্ট ওয়াইজ তুমি ভাগ করে দিতে পারো, অথবা ডিভিশনাল যেটা আমরা বললাম, ডিভিশন ওয়াইজ তুমি ভাগ করে দিলা। এইভাবে ট্রেডিশনাল যে ডিজাইন কোম্পানিগুলোতে হয় সেটা তুমি ফলো করতে পারো। তারপর হচ্ছে কন্টেম্পোরারি ডিজাইন, আমরা একটু আগে যেটা বললাম, সাডেন কোনো চেঞ্জ যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি চেঞ্জ করতে হতে পারে, হ্যাঁ, ডেডিকেটেড স্ট্রাকচার কি হবে আমার, সেই অনুযায়ী আমি আবার আমার স্ট্রাকচার বা টিমগুলো আমি ডিজাইন করতে পারি, হ্যাঁ, সার্টেন নিড অনুযায়ী। হ্যাঁ, তো এটাও আমরা ফলো করতে পারি, কমন অর্গানাইজেশনাল ডিজাইনের মধ্যে এটাও নিয়ে আসতে পারি। তারপরে আরেকটা জিনিস হতে পারে যে বাউন্ডারি লেস অর্গানাইজেশন। এটা মোটামুটি কন্টেম্পোরারি বা নিউ কনসেপ্ট যদি আমি বলতে পারি। তাহলে কি হবে, তোমার ইন্টারনাল যে বাউন্ডারি, হ্যাঁ, থাকবে না।
তার মানে তোমার যে স্ট্রাকচার যেটা ছিল আমার ডিপার্টমেন্ট ওয়াইজ স্ট্রাকচার ছিল বা জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার ছিল, তাই না, বা ফাংশনাল স্ট্রাকচার ছিল বা প্রোডাক্টের অনুযায়ী স্ট্রাকচার ছিল, তো সেই বাউন্ডারিকে আমরা উঠে দিতে পারি। বাউন্ডারি লেস অর্গানাইজেশন, সবাই মোটামুটি সব কাজই করবে, ওইরকম একটা কনসেপ্ট। হ্যাঁ, তো এইটাও এখন মোটামুটি বেশ প্রচলিত, যেহেতু আমাদের কি অর্গানাইজেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কন্টেম্পোরারি অর্গানাইজেশন এখন আমরা দেখি ফ্লেক্সিবল। হ্যাঁ, সেজন্য আমরা এখন এখন এই দিকে আমরা যাচ্ছি, বাউন্ডারি লেস অর্গানাইজেশনের দিকে আমরা মুভ করছি। তো এটা আমরা দেখি যে কি মেইনলি এটা 3 রকম হতে পারে বেসিক্যালি। একটা হচ্ছে ভার্চুয়াল অর্গানাইজেশন। হ্যাঁ, ভার্চুয়াল অর্গানাইজেশন কি হবে? an organization that consists of a small core of full-time employees and that temporarily hires specialists to work on opportunities that arise. তার মানে হচ্ছে কি কোম্পানির মেইন টিম হবে খুবই ছোট, এবং যেটা যদি কোনো প্রজেক্ট পায়, যদি কোনো নিউ কাজ পায়, সেই অনুযায়ী সে হায়ার করবে স্পেশালিস্ট পিপল, করে ওই কাজটা শেষ করে দিবে। তো এই হচ্ছে কনসালটেন্সি ফার্ম বা কনসালটেন্সি দ্বারা এই ধরনের কাজটা করতে পারে। এই ধরনের অর্গানাইজেশনকে আমরা বলি ভার্চুয়াল অর্গানাইজেশন। মোটামুটি এই ধরনের কাজ কোর যে লোক এমপ্লয়ি খুব কম, তোমার প্রজেক্ট অনুযায়ী তুমি আউটসাইড পিপল হায়ার করে এই কাজটা শেষ করে দিবা। মোটামুটি এই ধরনের কাজ, এক ধরনের কোম্পানি অনেক আছে। হ্যাঁ, কনসালটেন্সি যে জব, এটা ক্লিয়ার? এটা তোমরা জানো কনসালটেন্সি কনসেপ্টটা? স্যার হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি এখন এদিকে ম্যাক্সিমাম কাজ এদিকে হচ্ছে। তারপর হচ্ছে অর্গানাইজেশন নেটওয়ার্ক। হ্যাঁ, এটাও অনেকটা ওরকমই, স্মল কোর অর্গানাইজেশন হবে, যেটা কি করবে ম্যাক্সিমাম কাজ বাইরের লোকজনকে দিয়ে দিবে, আউটসোর্সিং করে দিবে, সাব কন্ট্রাক্ট দিয়ে দিবে, দিয়ে ফাইনাল ডেলিভারি দিবে। নেটওয়ার্কিং এর মাধ্যমে করবে, কিন্তু অ্যাকচুয়াল যে স্ট্রাকচার, নিজেদের স্ট্রাকচার খুব কম, অল্প মানুষ থাকবে, আর ম্যাক্সিমাম কাজ ওরা বাইরের লোকজনকে দিয়ে কাজটা কমপ্লিট করবে। তো এরকম হচ্ছে, এটাও মোটামুটি বাউন্ডারি লেস। এটা আর একটা হচ্ছে মডুলার অর্গানাইজেশন। এটাও মোটামুটি বাউন্ডারি লেস অর্গানাইজেশন বলতে পারি আমরা। The manufacturing organization that uses outside supplier to provide product components for its final assembly operation. তার মানে নিজে ডিজাইন করবে, নিজের কিছু আছে, অল্প কিছু লোকজন আছে, আর ম্যাক্সিমাম কাজ সাপ্লায়ারকে দিয়ে দিবে। সাপ্লায়াররা ওন সব তৈরি করে ফাইনাল অ্যাসেম্বলি করার জন্য দিবে, তখন সে করে ফাইনাল অ্যাসেম্বলি করে জমা দিবে। এটা হচ্ছে মডুলার অর্গানাইজেশন। তো এই ধরনের অর্গানাইজেশনও আছে মোটামুটি। তো আগের মতো যে স্ট্রাকচার, ওই রিজিড স্ট্রাকচার ফলো করা হচ্ছে না এখন। হ্যাঁ, তো এটাই হচ্ছে এখনকার যে কনসেপ্ট আর কি, এইটা আমরা ফলো করতে পারি। এটা মোটামুটি ফলো করা, এই ট্রেন্ড আর কি এদিকে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার সবার? জি স্যার। মডুলার অর্গানাইজেশনের এক্সাম্পল কিরকম হতে পারে? এই যে ওয়ালটন বা যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টয়োটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে গাড়ি বানায়, ওরা কি করে সব সাপ্লায়ারকে দিয়ে দেয়, সাপ্লায়াররা সব কিছু করে অ্যাসেম্বল করার জন্য ফাইনাল পার্ট ওই কোম্পানিকে দিবে। তার মানে তোমার হ্যাসেল অনেক কমে গেল। হ্যাঁ, সবকিছু তুমি নিজে নিজে করতে হবে না, তোমার নিজের আলাদা প্রসেস ফ্লো থাকবে না, কিছুই থাকবে না। সব আউটসাইড পিপলটা করে, সাপ্লায়াররা করে তোমাকে জমা দিবে। ঠিক আছে, মডুলার মানে ভাগ করে, মডিউল অনুযায়ী ভাগ করে দেওয়া। মডুলার সেখান থেকে আসছে, এক একটা প্রোডাক্ট তুমি ডিজাইন করলা, করে বিভিন্ন কম্পোনেন্ট বিভিন্ন ভাগে তুমি আরেকজনকে ভাগ করে দিলা, যে এ সাপ্লায়ার এটা সাপ্লাই দিবে, বি সাপ্লায়ার আরেকটা সাপ্লাই দিবে, সি সাপ্লায়ার মডিউল সি সাপ্লাই দিবে। হ্যাঁ, তো এইভাবে তুমি ভাগ করে তোমার নিজের যে ফ্যাসিলিটি, নিজের উপর যে বার্ডেনটা তুমি কমায় নিলা। হ্যাঁ, নিজেরা কিছু করতে হচ্ছে না, বাইরের লোকজনরা সব করছে, কিন্তু কাজ হবে তোমার নামে আর কি। হ্যাঁ, মনে করো তুমি যদি ওয়ালটন হও বা তুমি যদি অন্য ম্যানুফ্যাকচারার হও, তাহলে তুমি নিজে ডিজাইন করলা, নিজে সবকিছু করলা, কিন্তু অ্যাকচুয়াল কাজ তুমি অন্যদেরকে দিয়ে করাই নিলা। এটা হচ্ছে মডুলার অর্গানাইজেশন। তাহলে তোমার এত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে না। তো এইভাবে মোটামুটি এখনকার যে ট্রেন্ড এদিকে চলে আসছে। তো এটা এই ধরনের কনসেপ্ট। সেক্ষেত্রে কি প্রোডাক্টের কোনো আনসার্টেনিটি থাকে স্যার? অন্যজনের থাকে, হ্যাঁ থাকবে, হ্যাঁ থাকতে পারে, কিন্তু তুমি এমন ভাবে ডিজাইন করতে হবে, তোমার সাপ্লায়ার এমন ভাবে চুজ করতে হবে, রেসপন্সিবল হতে হবে। তুমি এগুলো সব ঠিক করেই করবা। তুমি সাপ্লায়ারকে দিবা যে এমন ভাবে ঠিক করে দিবা সে যাতে তোমার কোয়ালিটি মেইনটেইন করতে পারে আর কি। হ্যাঁ, এভাবে হয়। ঠিক আছে, তো এইটাই মেইন কনসেপ্ট আজকে আমাদের। এই কনসেপ্টটাই আমরা দেখলাম।
কারো কোনো কোশ্চেন থাকলে বলো। তোমাদের রোল কল করি আমি, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। রোল নাম্বার 15 ব্যাচের 17, 16 ব্যাচের 27, প্রেজেন্ট স্যার। 16 ব্যাচের 192। 15 ব্যাচ 17 মিস করে ইয়েস স্যার। আচ্ছা 15 ব্যাচ 17 আসো, 192 আসো দিলাম। হ্যাঁ 14 ব্যাচের 16 ব্যাচের 41, 16 ব্যাচের 41, 16 ব্যাচের 47। প্রেজেন্ট স্যার। ওর নামটা কি বলবা? শাকিল ওয়াহেদ। আচ্ছা তারপরে 17 ব্যাচের 33, 17 ব্যাচ আচ্ছা 17 ব্যাচের 41, 17 ব্যাচের 95, Yes, sir. 17 ব্যাচের 48, ইয়েস স্যার। 17 ব্যাচের 62, 17 ব্যাচের 63, Yes, sir. 17